মাত্র 4400 কিলো চলা একটা গাড়ি একদম ফ্রেশ হওয়ারই কথা। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল যারা কিনবেন তারা চেষ্টা করবেন যে 10,000 কিলোর নিচে কেনার জন্য। চলে আসছে হচ্ছে বাইক ফেরিতে, আর দুই ভদ্রলোকরে আজকে একসাথে পাওয়া গেছে। ভাই আপনারা কই যাইতেছেন? আমি তো চাইতেছি খাওয়া দাওয়া করার জন্য ভাই। এখন কোন টাইমের খাওয়া দাওয়া? এটা দুপুরের খাবার আমার। মানে একটা না 4টা বাজে দুপুরের খাওয়ার টাইম? সকালের খাবার খাই 12টায়, দুপুরেরটা 4টায়, রাতেরটা 11টায়। বাহ, সুন্দর টাইমিং। খাবে আমি দেখব। ওয়াও, এরকম দৃশ্য। মানে এটা হলো রানাওয়ের সেই হর্নেট 2.0। আমার সেই হর্নি হর্নেট মাত্র চালাই আসলাম বাসা থেকে, আর অসাধারণ। আর বাইক ফেরিতে আজকে এই যে এই বাইকটা চালাবো, দেখেন। আমারটা চালান। দেন আপনারা দেখি। না, আজকে এই চাবিটা টানতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, এটা আরেকদিন টানবো। তো বুঝছি। মজার বিষয় হচ্ছে বাইক ফেরিতে একটা নতুন রয়্যাল এনফিল্ড আসছে, হান্টার 350। আর এটা এখনও তারা বাইক ফেরির শোরুমেও ঢুকায় নাই। বাইকটা মাত্র 4400 কিলোমিটার চলছে। যাই হোক, একদম দরজার সামনে পেয়ে গেছে, তাই আর ভিতরে ঢুকাতে দেয় নাই। চিন্তা করলাম এই বাইকটা একটু রাইড করব আর আপনাদের সাথে এই বাইকটা নিয়ে একটু কথা বলবো। প্রথমেই আপনাদেরকে বলি যে দেখেন এরা কি পরিমাণ ফ্রেশ বাইক তারা সেল করে। বাইকটা জাস্ট তারা ওয়াশ করে নিয়ে আসছে। বাবা, অনেক গরম। মাত্র 4400 কিলো চলা একটা গাড়ি একদম ফ্রেশ হওয়ারই কথা। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল যারা কিনবেন তারা চেষ্টা করবেন যে 10,000 কিলোর নিচে কেনার জন্য। আর সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আপনাদেরকে নজর রাখতে হবে। অবশ্যই বাইক যখন কিনবেন তখন এইটার সার্ভিস বইটা অবশ্যই আপনারা দেখবেন। সার্ভিস বই যেই বাইকের ঠিক থাকবে সেই বাইকের মিটার টেম্পারিং করার কোনো সুযোগ থাকবে না। যাই হোক, এখন আগে এনফিল্ডটা চালাতে চালাতে আবার আপনাদের সাথে আরও কথাবার্তা শেয়ার করব। ওরে বাবা, রয়্যাল এনফিল্ডের কিন্তু একটা ভাব আছে দেখেন। এটার যে ইগনিশন সুইচটাও একটু অন্যরকম। ডান দিকে দিতে হবে। গাড়িটা গিয়ারে দেওয়া, নিউট্রাল করে নেই। এই যে নিউট্রাল হয়ে গেছে। এখানে এবিএস সিগন্যাল শো করতেছে, ব্যাটারি সিগন্যাল শো করতেছে। গাড়ি স্টার্ট দিলে হয়তো এগুলো সবই চলে যাবে। আর এখানে হলো 3:58 বাজে। স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু 2টা চলে গেছে। আর এখন এই ফুটপাথ দিয়েই আমাকে গাড়িটা নামাতে হবে। বাবা, যাও বাবা, তুমি আগে যাও। আসলে রয়্যাল এনফিল্ডের বাইকে একটা রাজকীয় ভাব আছে। আপনার যদি প্রতি লিটারে কয় কিলো চলে গাড়ি সেই হিসাব করার অভ্যাস থাকে তাহলে আপনার জন্য রয়্যাল এনফিল্ড বাইক না। আর এই রয়্যাল এনফিল্ডের সবথেকে প্র্যাকটিক্যাল বাইক আমার কাছে মনে হয় এই রয়্যাল এনফিল্ড হান্টার বাইকটার। এই কারণটা হচ্ছে বাইকটা ছোটোখাটো আছে। ছোটোখাটোর ভিতরে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। এটারে সিটির ভিতরে ইজিলি এদিক ওদিক মুভ করানো যাবে, কাটানো যাবে। এটা একটা সুবিধা আছে। তবে হ্যাঁ, বাইকের ওজন কিন্তু ভালোই। টান মারলেই একটা গর্জন বুঝা যাইতেছে যে এটা যে একটা হায়ার সিসির বাইক। এটার আচরণেই আপনারা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এই বাইক চালানোর সময় অবশ্যই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ অন্যান্য 150 সিসি বা 160 সিসির বাইক যত ইজিলি আপনারা মুভ করতে পারবেন, হায়ার সিসির এই বাইকগুলো অতটা সম্ভব না। আর রয়্যাল এনফিল্ড তো সম্ভবই না, কারণ ভাই এটার আগাগোড়া পুরোই লোহা এবং এটার ওজনের একটা ভালো ব্যাপার স্যাপার আছে বাইকটাতে। তবে আমি রয়্যাল এনফিল্ডের বুলেট আর ক্লাসিক বাইকটাও চালাইছি। ওই দুইটা চালানোর থেকে এইটা চালানো আমার কাছে তুলনামূলকভাবে সহজ মনে হয়েছে। তবে হাইওয়েতে হয়তো বা ওগুলোর এক্সপিরিয়েন্স আরও ভালো হবে। আমার কোনোটাই হাইওয়েতে চালানোর অভিজ্ঞতা নাই। আর আজকে রয়্যাল এনফিল্ডার নিয়ে আমরা কেক পট্টির দিকে যাব। হ্যাঁ, আমাদের আগারগাঁয়ের বিখ্যাত সেই কেক পট্টি, তারা খুবই জমজমাট ছিল। বাট গতকালকে সেনাবাহিনীর একটা ছোট্ট অভিযান এখানে চলছে এবং চলার পরেও তাদের কেক পট্টি পুরো ভেঙে চুরে চৌচির করে দেওয়া হয়েছে। দেখা যাক তাদের কেক পট্টির কী অবস্থা হয়। তবে রয়্যাল এনফিল্ডের ক্লাস আমার কাছে অন্যান্য বাইকের তুলনায় একটু বেশি হার্ড মনে হচ্ছে। আমি জানি না, এটা হয়তো সার্ভিস করালে কিছুটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বাইকের হর্নটাও একটু অন্যরকম।
সবথেকে মজার যে বিষয় সেটা হচ্ছে বাইকের এক্সজস্টের সাউন্ডটা। আমরা আগের যে রয়্যাল এনফিল্ডগুলোর সাউন্ড শুনে অভ্যস্ত, আমাদের দেশের এই রয়্যাল এনফিল্ড বাইকগুলোর সাউন্ড এরকম না। তবে সাউন্ড যেরকমই হোক, এটার সাউন্ড কিন্তু অন্য বাইকের থেকে অবশ্যই আলাদা, আপনারা আলাদা করতেই পারবেন। তবে 60 ফিটের রাস্তায় রেগুলার চালানোর জন্য রয়্যাল এনফিল্ড না, সেটা যেই মডেলটাই হোক না কেন। রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাসগুলো আমার কাছে খুব চমৎকার লাগে, দেখেন একদম গোল, এবং এটার সাসপেনশন ফিডব্যাকও কিন্তু বেশ ভালো। যদিও গাড়িটা মাত্র 4000 কিলোর মতো চলছে, এটা যত আরও বেশি চলবে তত গাড়িটা আরও স্মুথ হয়ে যাবে। আর এই গাড়িটার ইঞ্জিনের যে হিটটা, এটা আমার পায়ে খুব একটা লাগতেছেও না। অন্যান্য গাড়িতেও ইঞ্জিন হিটটা খুব বেশি মনে হয়, বাট এইটাতে অতটা বেশি লাগতেছে না। আমি জানি না এটার কারণটা কি, হয়তো 4000 কিলো চলতে চলতে এটার ইঞ্জিন অনেকটাই স্বাভাবিক আচরণ করা শুরু করছে, এবং এটা আচরণ করাটাই স্বাভাবিক। আজকে আপনাদেরকে সাথে নিয়ে পুরো আগারগাঁও কেকপট্টিটা ঘুরে ফেলবো, আর সাথে থাকবে হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। আমি যে সময়টাতে এই এলাকাতে ছিলাম, তখন সেই সময়টাতে এই এলাকায় মানুষজন ভয়ে আসতো না। মানে বর্ষাকালে এখানে হাঁটু সমান পানি থাকতো, আর ওই সামনে জাবালেনুর নামক একটা বাস কোম্পানি ছিল ঢাকা শহরের লোকাল বাস, সে জাবালেনুরের কাউন্টার ছিল। আমরা ওই সামনের দিকটাতে ওদিকে ক্রিকেট খেলতাম, আর এই জায়গাগুলো একদম ভাঙাচোরা রাস্তাঘাট ছিল, এদিকে বাম পাশের এগুলো কিছুই ছিল না। বাট এখন রাতারাতি এটা একটা বিশাল বড় মার্কেটে পরিণত হয়ে গেছে, এবং এদিকে রাস্তাঘাট সব কিছুর আমূল পরিবর্তন হয়ে গেছে। শুক্রবার হলে এই জায়গাগুলো অনেক বেশি জ্যামজট থাকে, বাট দেখেন আজকে কিন্তু একদম লোকজনই নাই। বিকাল 4টা বাজে, বাট সবগুলো দোকানে একদমই ফাঁকা। আর আমার সামনে বাংলাদেশ কোস্টগার্ডের বাস। এই ভদ্রলোক এই রাস্তা দিয়ে এই সময় ঢুকতে পারার কথাই থাকতো না, যদি অন্য দিনের মতো সময়টা হইতো। কোনো একজন পর্যটক নাই এই এলাকাতে। আমাদের ঢাকা শহরে মানুষজনের এন্টারটেনমেন্টের বড়ই অভাব, তাদের এন্টারটেনমেন্টের অভাব, সাথে এন্টারটেনমেন্ট করার জায়গারও অভাব। যে কারণে আমরা খাবারের দোকান, রেস্টুরেন্ট বা বড় কোনো রাস্তার পাশে আমরা আমাদের আড্ডা এবং এন্টারটেনমেন্টের জন্য জায়গা নির্বাচন করে ফেলি। আর সেই ক্ষেত্রে সবথেকে এগিয়ে ছিল আমাদের ঢাকা শহরের মধ্যে এই আগারগাঁয়ের এই রাস্তাটা, এবং একটা সময় এই রাস্তার নাম হয়ে গেছে কেকপট্টি। সন্ধ্যার পরে হয়তো মানুষজনের আনাগোনা আরও বাড়বে বলে আমি আশাবাদী। দেখেন এদিকেও কোনো লোকজন নাই, মানে গতকালকে সেনাবাহিনীর অভিযানের পরে এই জায়গা একদমই ঠান্ডা হয়ে গেছে। এই ভদ্রলোককে, ওয়াও, সে কাকে দেখাচ্ছে এই কসরত, কোন দিক দিয়ে ঢুকবে? ওরে বাবা, এদের জন্যই যে কোনো ধরনের দুর্ঘটনা আমাদের দেশে ঘটে, কিন্তু এতে তাদের কোনো কিছুই অনুশোচনা নাই। তবে আমার কাছে এখন খারাপ লাগতেছে একদমই জনমানবহীন আগারগাঁও রাস্তাটা দেখে। এইখানে একটু শিশু পার্কের মতোও আছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চাইলে এখানে চলেও আসতে পারেন। আর এই যে আস্তে আস্তে হয়তো দোকানপাটগুলো বসতেছে, এই যে একজন চলে আসছে কেক নিয়ে, এই যে আরও কেকের দোকান। আমার আসলে ইচ্ছা করতেছে না মোটরসাইকেল থেকে নেমে তাদের সামনে যাই, কারণ ওনাদের সামনে যারা ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, আমার কাছে মনে হচ্ছে তারা পৃথিবীর একমাত্র আজাইরা লোক। তারা যথেষ্ট পরিমাণ কন্টেন্টহীনতায় ভুগতেছে, তাই এই কি হয়ে গেছে তাদের মেইন কন্টেন্ট। রয়্যাল এনফিল্ড এই বাইকটার সিটিং পজিশন এক কথায় সুপার। এই যে দেখেন একদম হাতগুলা দিয়ে স্ট্রেট এই বাইক ধরে রাইড করা যাচ্ছে, কোনো ধরনের ঝামেলা নাই, মানে আপনার ব্যাক পেন হওয়ার তো কোনো চান্সই নাই। আপনি একদম রিল্যাক্স মুডে বাইক রাইড করতে পারবেন। রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলোতে একটা ভিনটেজ ভাব কিন্তু থাকেই, কারণ এটা থাকবে বলে এই বাইকটার নাম হচ্ছে রয়্যাল এনফিল্ড। আর সাথে যোগ হয়েছে হান্টার 350, মানে এটা হচ্ছে হান্টার 350 মডেল। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে রয়্যাল এনফিল্ডের অন্যান্য যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর তুলনায় এই বাইকটা সিটিতে রাইড করে বেশ আরাম পাওয়া যাবে।
এবং বাইকের ডাইমেনশনও বেশ খানিকটা ছোট, বাট সিঙ্গেল সিট হওয়ার কারণে এখানে পিলিয়ন এবং রাইডার দুইজনই আরাম করে বসতে পারবে। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 20.2 bhp at 6100 rpm। বাইকটির ম্যাক্সিমাম টর্ক 27 নিউটন মিটার at 4000 rpm। মোটরসাইকেলটির সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। মোটরসাইকেলটির ওজন 181 কেজি। মোটরসাইকেলটির সামনের চাকায় 300 মিলিমিটার একটি বিশাল বড় ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং মোটরসাইকেলটির পিছনে আছে 270 মিলিমিটারের ডিস্ক ব্রেক। মোটরসাইকেলটির সামনের টায়ার সাইজ 110/70/17 এবং পিছনের টায়ার সাইজ 140/70/17। রয়্যাল এনফিল্ডটা চালিয়ে আপনারা সবথেকে বেশি সমস্যা যে জিনিসটাতে ফিল করবেন সেটা হচ্ছে এটার ইঞ্জিনের হিটিং ইস্যু। এটার ইঞ্জিন এখন পর্যন্ত ভালোই হিট, আর পা রাখলে দেখেন পাটা ইঞ্জিনের খুব কাছাকাছি থাকে, যে কারণে আমাদের কাছে মনে হয় যে এটার ইঞ্জিনের হিটটা সরাসরি আমাদের পায়ে লাগতেছে। শুধু মনে হয় না, এটা কিন্তু লাগেও। আর আরেকটা জিনিস দেখেন, এইটার হর্নটা একদম সুন্দর মতো একটা জায়গার মধ্যে বসায় দিছে। এটার আরও একটা ইস্যু আছে, সেটা হচ্ছে দেখেন এটাতে যে হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে, যে কারণে কিছুক্ষণের মধ্যে জিনিসটা খুব গরম হয়ে যাবে। আমি গরম অবস্থায় একবার হাত দিয়ে ফেলছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এটা আসলে গরম অবস্থায় হাত দেওয়া যাবে না। যাই হোক, চলেন এখন এখান থেকে আবার বাইক ফেরত দিকে যাই। আমি এই জায়গাটাতে আসাতে এখানকার পোলাপানদের খুব রকম ডিস্টার্ব হয়ে গেছে। এই জায়গাটাতে দাঁড়ানোরই সুযোগ নেই, কারণ যেহেতু সবাই এখানে স্কেটিং করায় ব্যস্ত। বাট ওই পাশটাতে কিছু লোকজন ক্রিকেট খেলতেছিল এবং তাদের ক্রিকেট খেলায় খুব ডিস্টার্ব হয়েছে। আর এরকম ফাঁকা জায়গায় সবাই এগুলো কাজ করে ব্যস্ত থাকতেছে, এটা কিন্তু ভালো। আসলে ঢাকা শহরে আমাদের যেরকম এন্টারটেনমেন্টের অভাব, ঠিক তেমনি বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জায়গার খুবই অভাব, যে কারণে তারা যে জায়গাটাতেই সুযোগ পাচ্ছে সেই জায়গাটা থেকে একটা প্লেগ্রাউন্ড বানায় ফেলতেছে এবং এটাকে তারা খুব এনজয় করতেছে।